এবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি আমি আরজে শারমিন। আর শুরুতে রয়েছে এক্স-ফাইলসের সত্য ঘটনা, যার নাম সিরিয়াল কিলার অ্যান্ড্রু উডিয়ালেস। আসুন তাহলে শুনি আজকের কুয়াশার এক্স-ফাইলসের সত্য ঘটনা, দ্য সিরিয়াল কিলার অ্যান্ড্রু উডিয়ালেস। সাল। জেনিফার অ্যাসবেনসন মাত্র তার জীবন শুরু করেছে। পড়ালেখা শেষ করে সম্পূর্ণ নতুন শহরে একা একা থাকতে আসে সে। খুব অল্প সময়ের মধ্যেই নতুন একটা চাকরিও পেয়ে যায় জেনিফার। বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করত, তাই সে তার কাজটা বেছে নিয়েছে এই বাচ্চাদের নিয়ে। সে পাম স্প্রিংস, ক্যালিফোর্নিয়ার ডেজার্ট কমিউনিটিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করত। তার বাসা থেকে অফিস খুব বেশি দূরে না হওয়াতে প্রায় সে বাসে করে যাওয়া আসা করত। জেনিফারের শিফট ছিল রাতের বেলা। রাত 10টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত চলত তার অফিস। 27 সেপ্টেম্বর 1992 সাল। জেনিফার অ্যাসবেনসন প্রতিদিনের মতো সেদিনও তার অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। বাস স্টপে যাওয়ার সময় সে পাশে একটা কনভেনিয়েন্স স্টোরে ঢুকে অফিসে রাতের খাওয়ার জন্য হালকা কিছু স্ন্যাক্স কিনতে যায়। সে কেনাকাটা শেষ করতে না করতেই জেনিফার দেখল তার বাস চলে এসেছে। এইটাই রাতের শেষ বাস ভেবে সে কনভেনিয়েন্স স্টোর থেকে দৌড়ে যায় তার বাস ধরার জন্য, কিন্তু সে যেতে যেতে ততক্ষণে বাস চলে গেছে। জেনিফার চিন্তায় পড়ে যায়, যদি এটাই আজকে শেষ বাস হয়ে থাকে তাহলে তার অফিস যেতে অনেকটা সমস্যা হয়ে যাবে। জেনিফার বাস স্টপে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এর মধ্যে আর কোনো বাস আসে না। কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে থামে তার সামনে। গাড়ির জানালার কাঁচ নামিয়ে ড্রাইভার সিটে বসে থাকা একটা ছেলে তাকে বলে, এক্সকিউজ মি, ডু ইউ নিড আ রাইড? তার কথা শুনে জেনিফার অ্যাসবেনসন বলে, নো থ্যাঙ্কস। এরপর সে গাড়ি চালিয়ে চলে যেতে থাকে। জেনিফার চিন্তা করে, সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কোনো বাস আসছে না। আর ছেলেটা যেহেতু তাকে কোনো ফোর্স করেনি, তার মানে হয়তো সে এতটা খারাপ না। এর বেশি কিছু আর ভাবল না সে। জোরে ডাক দিয়ে গাড়ি থামিয়ে উঠে পড়ে সে গাড়িতে। গাড়িতে ওঠার পর ছেলেটা নিজের পরিচয় দেয়। সে জানায় তার নাম অ্যান্ড্রু। গাড়িতে তারা কিছুক্ষণ কথাও বলে। জেনিফারের মনে হয় ছেলেটা খারাপ না, ভালোই, খুব সুন্দর করে কথা বলে, আর আজে বাজে ভাবে তাকাচ্ছেও না, আর সেরকম ধরনের কোনো কথাও বলছে না। খুব তাড়াতাড়ি তারা জেনিফারের অফিসে পৌঁছে যায়। জেনিফার গাড়ি থেকে নামার সময় অ্যান্ড্রু তার ফোন নাম্বার চায় আর তাকে জিজ্ঞেস করে সকালে কি তারা একসঙ্গে ব্রেকফাস্ট করতে কোথাও যেতে পারি নাকি। জেনিফার অ্যাসবেনসন একটু অপ্রস্তুত হয়ে যায়। সে বলে তার বয়ফ্রেন্ড আছে। অ্যান্ড্রু কোনো কথাই শুনতে চায় না যেন। সে বলে একদিন ব্রেকফাস্ট করলে তার বয়ফ্রেন্ড খুব বেশি কিছু মনে করবে না। জেনিফার আর কথা বাড়াতে চাইছিল না, তাই সে একটা বানানো ফোন নাম্বার দিয়ে তার অফিসে চলে যায়। সারা রাত কাজ করতে করতে জেনিফার অ্যান্ড্রুর কথা ভুলে যায়। ভোর 6টায় সে তার অফিস শেষ করে অফিস থেকে বের হয়ে দেখে বাইরে অ্যান্ড্রু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে খুব চমকে গেলেও সেটা প্রকাশ করে না। অ্যান্ড্রু তাকে বলে সে বলেছিল সকালে ব্রেকফাস্ট করাবে, তার কথা রাখতেই সে চলে এসেছে। জেনিফার অ্যাসবেনসন কি করবে বুঝতে পারছিল না। সেভাবে দিনের বেলা শুধু ব্রেকফাস্ট করার কথাই তো বলছে, এতে এমন কি ক্ষতি হতে পারে। তাই সে অ্যান্ড্রুর গাড়িতে উঠে পড়ে। অ্যান্ড্রু গাড়ি চালাতে শুরু করে, কিন্তু সে এবার একদম চুপচাপ, কেউ কোনো কথাও বলছিল না। হঠাৎ অ্যান্ড্রু জেনিফারকে জিজ্ঞেস করে রাতে সে কার ফোন নাম্বার দিয়েছিল। খুব রেগে যায় অ্যান্ড্রু। এরপর কোনো কারণ ছাড়া চিৎকার করতে শুরু করে, বলতে থাকে যে সে অনেকবার সেই ফোন নাম্বারে ফোন করেছিল, একটা বয়স্ক মহিলা তার ফোন ধরেছে বারবার। এরপর সবকিছু ঘটে যায় চোখের পলকেই। অ্যান্ড্রু গাড়ি থামিয়ে জেনিফার অ্যাসবেনসনের মাথা গাড়ির জানলার সাথে ধাক্কা দিয়ে তাকে প্রায় অজ্ঞান করে ফেলে। এরপর সে জেনিফার অ্যাসবেনসনের সিটটা নিচে নামিয়ে তার চোখ আর হাত বেঁধে ফেলে। সবকিছু এত তাড়াতাড়ি এত নিখুঁতভাবে করতে থাকে যেন সে এই কাজ আগেও অনেকবার করেছে। এরপর সে আবার গাড়ি চালাতে শুরু করে। গাড়ি চালিয়ে চলে যায় শহরের বাইরে ডেজার্টের কাছাকাছি। জেনিফার অ্যাসবেনসনের জ্ঞান ফেরে ততক্ষণে। তার চোখের বাঁধন কিছুটা লুজ হয়ে গেছে। সেখান দিয়ে সে দেখতে পায় অ্যান্ড্রু তাকে নিয়ে যাচ্ছে ডেজার্টের মাঝখানে। সেখানে সে গাড়ি থামিয়ে একটা ছুরি বের করে। সে ছুরি দিয়ে জেনিফার অ্যাসবেনসনের জামা ছিঁড়ে ফেলে সে। এরপর তাকে ধর্ষণ শুরু করে। ধর্ষণের এক পর্যায়ে জেনিফার অ্যাসবেনসন তার গলায় অনেক ব্যথা পায়। সে বুঝতে পারে অ্যান্ড্রু কামড়ে তার গলার পাশ থেকে কিছু মাংস ছিঁড়ে ফেলেছে। সে ভয় কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর অ্যান্ড্রু তার নির্মম ধর্ষণ শেষ করে গাড়ি থেকে বের হয়ে যায়। জেনিফার পেছন ফিরে দেখে সে তার গাড়ির ট্রাঙ্ক থেকে একটা খয়েরি রঙের ব্যাগ বের করছে, আর সেই ব্যাগের ভেতর অনেক ধারালো ছুরি আর বন্দুক। জেনিফার ভয় পেয়ে যায়। সে বুঝে ফেলে তার সাথে কি হতে যাচ্ছে।
সে তার সব শক্তি দিয়ে হাতের বাঁধন খুলে গাড়ি থেকে বের হয়ে দৌড়তে শুরু করে, কিন্তু দৌড়ে খুব বেশি দূর সে যেতে পারে না। অ্যান্ড্রু তাকে ধরে ফেলে, তারপর আবার নিয়ে আসে গাড়িতে। এবার আর গাড়ির ভেতর বসায় না তাকে, হাত বেঁধে গাড়ির পেছনে ট্রাঙ্কে আটকে রাখে আর বলে আজকেই তাকে মেরে ফেলবে সে। তাই সে যেন পালানোর কোনো চেষ্টা না করে, কারণ তাতে কোনো লাভ হবে না। গাড়ি চালাতে শুরু করে অ্যান্ড্রু। গাড়ি চালিয়ে যাচ্ছে হাইওয়ের দিকে। জেনিফার এসবেনসনের ভয় আরো বাড়তে থাকে। নিজের জীবন বাঁচানোর জন্য তাকে কিছু একটা করতেই হবে। জেনিফার দাঁত দিয়ে কামড়ে তার হাতের বাঁধন খুলে ফেলে। ভেতর থেকে সে খুলে ফেলে গাড়ির ট্রাঙ্ক। এরপর সে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে দৌড়তে শুরু করে। অ্যান্ড্রু শব্দ শুনে বুঝে যায় সে আবার পালানোর চেষ্টা করছে। সে গাড়ি থামিয়ে তার পেছন পেছন দৌড়তে থাকে, তার হাতে একটা বড় ছুরি। জেনিফার এসবেনসন এবার তার আগেই দৌড়ে হাইওয়েতে চলে আসে। একটা গাড়ি আসতে দেখে সে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। সে গাড়ি থামলে সে দৌড়ে উঠে পড়ে গাড়িতে, উঠে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে তাকে একজন খুন করতে চাইছে। গাড়ির চালক তাকে বলে সে কি নেমে তার সাথে কথা বলে দেখবে নাকি। জেনিফার তাকে নিষেধ করে, বলে তার কাছে ধারালো ছুরি আর বন্দুক আছে, সে যেন তাকে এখানে করে হসপিটালে নিয়ে যায়। সে গাড়ির চালক জেনিফার এসবেনসনকে হাসপাতালে নিয়ে যায়। জেনিফার হাসপাতাল থেকেই একটা পুলিশ রিপোর্ট করে। অ্যান্ড্রু তার গলায় কামড় দিয়েছিল আর সেই কামড়ের দাগ পুলিশের কাছে একটা এভিডেন্স। জেনিফার পুলিশকে অ্যান্ড্রু সম্পর্কে খুব বেশি কিছু তথ্য দিতে পারে না, সে শুধু তার নাম আর তার ধূসর রঙের গাড়ির বর্ণনা দেয়। পুলিশ এই কেস সলভ করার মতো খুব বেশি প্রমাণ খুঁজে না পাওয়ায় ইনভেস্টিগেশন প্রসেস কিছুটা পিছিয়ে পড়ে। কিন্তু জেনিফার এসবেনসনের ভয় কিছুতেই দূর হয় না, কারণ অ্যান্ড্রুর গাড়িতে তার ব্যাগ ছিল আর সেই ব্যাগে রয়েছে তার আইডি কার্ড, যেখানে তার বাড়ির ঠিকানা, এমনকি তার মা বাবার বাড়ির ঠিকানাও আছে। জেনিফার এসবেনসনের বারবার মনে হতে থাকে যে অ্যান্ড্রু তাকে ছেড়ে দেবে না, সে আবার আসবে তাকে খুন করতে। অ্যান্ড্রু উডিয়ালেস 1964 সালের 4 জুনে তার জন্ম। বাকি 10টা ছেলের মতো তার শৈশবও কাটে খুব স্বাভাবিকভাবে। তার মা বাবা তাকে অনেক আদর করত, পারিবারিক কোনো সমস্যাই ছিল না তার। অ্যান্ড্রু উডিয়ালেসের 12তম জন্মদিনের কিছুদিন আগে সে তাদের পোষা কুকুরকে পিটিয়ে হত্যা করে। তারপর বাসায় এসে বলে চলন্ত গাড়ির নিচে পড়ে কুকুরটা মারা গেছে। সে তার পড়ালেখা শেষ করে খুব ভালোভাবেই। পড়ালেখা শেষ করে সে যোগ দেয় ইউনাইটেড স্টেটস মেরিন কর্পসে। 1984 থেকে 1991 সাল পর্যন্ত সে ছিল ক্যালিফোর্নিয়ার মেরিন কর্পস বেস ক্যাম্প পেন্ডেলটনে। সেখানে সে মিলিটারি অ্যান্ড কমব্যাট ট্রেনিং নেয়, আর তার এই ট্রেনিং এ সে পরবর্তীতে কাজে লাগায় মানুষ খুন করার। জেনিফার এসবেনসনের উপর হওয়া হামলার 4 বছর কেটে যায়, আর এই 4 বছর জেনিফার এসবেনসন কিছুতেই স্বস্তিতে থাকতে পারে না। একা একা বাসা থেকে বের হতেও ভয় পায়। বারবার মনে হতে থাকে কোনো এক সময় হয়তো আবার একটা ধূসর রঙের গাড়ি এসে থামবে তার পাশে, আবার তাকে নিয়ে যাবে ডেজার্টের ভেতর, তারপর খুন করতে চাইবে তাকে। কিন্তু এর মধ্যে ঘটে আরেক ঘটনা। 1996 সালের 14 জুলাই ভার্মিলান রিভারের একটা ফুট ব্রিজের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল 3 বন্ধু। সময় তখন রাত 8:30। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা লক্ষ্য করলো পানিতে একটা মেয়ের নগ্ন লাশ ভাসছে। তারা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মেয়েটির লাশ উদ্ধার করে। ভার্মিলান রিভারের পাশ থেকে উদ্ধার করা মেয়েটির কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না। ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় ছুরিকাঘাত আর গুলির কারণে তার মৃত্যু হয়েছে। এছাড়া মেয়েটির ভাঙা দাঁত, পুরো শরীরে ক্ষতের চিহ্ন আর গলায় কালচে দাগ। এখন পুলিশের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে এই লাশটার আসল পরিচয় কি। মৃতদেহে শুধু একটা চিহ্ন আছে যেটা দিয়ে তার পরিচয় খুঁজে পাওয়া সম্ভব, আর সেটা হচ্ছে তার হাতে একটা ট্যাটু আছে, ট্যাটু করে লেখা সিসি। এছাড়া পুলিশ তার হাতের আঙুলেরও ছাপ নেয়। কিছুদিনের মধ্যেই তার আঙুলের ছাপ মিলে যায়, জানা যায় তার আসল পরিচয়। 21 বছর বয়সী তরুণী, যার নাম ক্যাসেন্ড্রা কোরাম। ইন্ডিয়ানার হ্যামন্ডে থাকত সে, পেশায় ছিল একজন যৌনকর্মী। পুলিশ ক্যাসেন্ড্রা কোরামের পরিবারের সাথে যোগাযোগ করে, তাদের জিজ্ঞেস করে কে ক্যাসেন্ড্রা কোরামের সাথে এমন কিছু করতে পারে বা কারোর সাথে তার কোনো শত্রুতা ছিল কিনা। তার পরিবার পুলিশকে জানায় যে ক্যাসেন্ড্রা কোরাম সবসময় নিজের মতো থাকতে পছন্দ করত, অন্য কারোর সঙ্গে কোনো ঝগড়া বা বিবাদে জড়াত না সে। আর তাদের জানা মতে ক্যাসেন্ড্রা কোরামের কোনো শত্রুও নেই। পুলিশ ক্যাসেন্ড্রা কোরামের হত্যা মামলার তদন্ত চালাতে থাকে।
এর মধ্যে পুলিশ ফোর্স আরো আগে ঘটে যাওয়া 2 খুনের সাথে ক্যাসেন্ড্রা কোরামের খুনের মিল খুঁজে পায়। ক্যাসেন্ড্রা কোরামের খুনের কয়েক মাস আগে ভার্মিলন রিভারের অন্য পাশ থেকে আরো 2 জন তরুণীর লাশ খুঁজে পাওয়া গিয়েছিল। ক্যাসেন্ড্রা কোরামের মতো তারা দুজনও পেশায় যৌনকর্মী ছিল। অন্যদিকে পুলিশ আরেকটা অবাক করার মতো তথ্য বের করে, সেটা হচ্ছে ক্যাসেন্ড্রা কোরাম খুন হওয়ার একই দিনে 25 বছর বয়সী লরা উলিয়াকির মৃতদেহ খুঁজে পাওয়া যায় পাশের ওলফ লেকের পানি থেকে। তার মাথায় 2টা গুলির চিহ্ন ছিল, আর বাকি 3 জনের মতো তার মৃতদেহ পাওয়া যায় নগ্ন অবস্থায়। ক্যাসেন্ড্রা কোরাম আর লরা উলিয়াকির মৃতদেহ খুঁজে পাওয়ার 4 মাস পর অর্থাৎ 2 আগস্ট 22 বছর বয়সী লিন হাবারের মৃতদেহ পাওয়া যায়। এবারও সে একই জায়গায়, ওলফ লেক। লিনকে গুলি করে মারা হয়েছিল, সাথে ছুরিকাঘাতের দাগও ছিল শরীরে। পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্ট এইসব মৃতদেহের মধ্যে একটা মিল খুঁজে পায়, আর সেটা হচ্ছে সব মৃতদেহের মধ্যে একই বন্দুকের গুলি খুঁজে পাওয়া যায়। এর মানে একটা বন্দুক দিয়ে খুন করা হয়েছে সবাইকে, অর্থাৎ খুনি একজনই। ক্যাসেন্ড্রা কোরামের খুনের 1 মাস পর এপ্রিল মাসে পুলিশের কাছে একটা জরুরি ফোন কল আসে। এক তরুণী পুলিশকে ফোন করে বলে তার জীবন ঝুঁকির মুখে। পুলিশ যেন খুব দ্রুত তার কাছে আসে। পুলিশ সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল তার। সে তখন পুলিশকে জানায় রাস্তায় একজন তার পেছন পেছন হাঁটছিল। কিছুক্ষণ পর সে তার সামনে এসে কথা বলতে শুরু করে। সে তাকে ওলফ লেকে নিয়ে যেতে চায়, যেখানে বেশ কিছুদিন আগে কিছু মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল। তাই সেই লোকের কথা শুনে ভয় পেয়ে সে পুলিশকে ফোন দেয়। সে পুলিশকে ফোন দিচ্ছে শুনেই সেই লোকটা পালিয়ে যায়। মেয়েটা পুলিশকে সেই লোকটার বর্ণনা দেয়। বর্ণনা শুনে পুলিশ অফিসারের মনে পড়ে কয়েক মাস আগে সে এরকম একজনকে আটক করেছিল। তার নাম অ্যান্ড্রু উডিয়ালেস। নির্জন একটা জায়গায় অ্যান্ড্রু উডিয়ালেস তার গাড়িতে একজন পরিচিত যৌনকর্মীর সাথে বসেছিল। সেটা ছিল নৌন একটা ড্রাগ হাউসের সামনে। পুলিশ তাকে সন্দেহ করে তার গাড়িতে তল্লাশি চালায়। তার গাড়ি থেকে একটা বন্দুক পায় সে, 38 ক্যালিবার। একই বন্দুক দিয়ে যেটা ক্যাসেন্ড্রা কোরাম, লরা উলিয়াকি আর লিন হাবারকে খুন করা হয়েছিল। পুলিশ অফিসার অ্যান্ড্রু উডিয়ালেসকে সন্দেহ করতে থাকে। সে তার পুলিশ ফোর্সের সাথে তার এই সন্দেহের কথা শেয়ার করে। পুলিশ অফিস আরো জানতো যে অ্যান্ড্রু উডিয়ালেস তার সাথে থাকা যৌনকর্মীদের সাথে নিয়ে সে প্রায় ওলফ লেকে যেত। আবার তার কাছে একটা 38 ক্যালিবারের বন্দুকও আছে। অ্যান্ড্রুর কাছে তার বন্দুকে কোনো লাইসেন্স না থাকায় পুলিশ অফিসার তার বন্দুক জব্দ করে। পুলিশ অ্যান্ড্রুর কাছ থেকে জব্দ করা বন্দুকের গুলি পরীক্ষা করে দেখে ফরেন্সিক ডিপার্টমেন্টে। রিপোর্ট পজিটিভ। এটাই সেই বন্দুক যেটা দিয়ে ক্যাসেন্ড্রা কোরাম, লরা উলিয়াকি আর লিন হাবারকে খুন করা হয়েছিল। পুলিশ এবার নিশ্চিত অবশেষে তারা খুঁজে পেয়েছে ক্যাসেন্ড্রা কোরাম, লরা আর লিনের খুনিকে। এবার তাকে খুঁজে বের করতে হবে। অ্যান্ড্রু উডিয়ালেসকে খুঁজে বের করা খুব কঠিন হয়নি। পুলিশের কাছে তার বাসার ঠিকানা ছিল, সেখানে যেতেই তাকে পাওয়া যায়। সে তার অফিসে যাওয়ার জন্য গ্যারেজ থেকে গাড়ি বের করছিল। হঠাৎ তার বাসায় পুলিশ দেখে সে ভয় পেয়ে যায়। পুলিশ অফিসার তাকে পুলিশ স্টেশনে যেতে বললে সে কোনো আপত্তি করে না। পুলিশ ডিপার্টমেন্টে যাওয়ার পর 2 জন ডিটেকটিভ অ্যান্ড্রুকে জিজ্ঞাসাবাদ করে। ডিটেকটিভ জিজ্ঞেস করে তার বন্দুক কোথায় বা সেটা হারিয়ে গেছে কিনা। সে উত্তরে বলে যে তার বন্দুক তার কাছেই আছে। সে তার ড্রয়ারে লক করে রাখে সেটা, আর সে ড্রয়ারের চাবি শুধুমাত্র তার কাছেই থাকে। এবার ডিটেকটিভ তাকে ক্যাসেন্ড্রা কোরাম, লরা উলিয়াকি আর লিন হাবারের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তার বন্দুক দিয়ে কেউ একজন এই 3 তরুণীকে খুন করেছে। ক্যাসেন্ড্রা কোরাম, লরা আর লিনের ছবি দেখে অ্যান্ড্রু উডিয়ালেস চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সে তার অফিস ইউনিফর্মের সব ব্যাজ এক এক করে খুলে টেবিলে রাখতে শুরু করে। তারপর বলে, আমি আজকে অফিসে যাব না। এরপর সে আবার বসে পড়ে। তারপর বলতে শুরু করে। এক এক করে বলতে থাকে সে কিভাবে এদের খুন করেছে। খুনের দায় স্বীকার করে নিতে তার কোনো সমস্যা নেই। সে নির্দ্বিধায় বলে যাচ্ছে কত নির্মম ভাবে সে এক একজনকে হত্যা করেছে। অ্যান্ড্রু উডিয়ালেসকে জিজ্ঞেস করা হয় সে কেন খুন করেছে। উত্তরে সে বলে এদের মধ্যে সবাই তাকে কিছু না কিছু করে তাকে রাগিয়ে দিয়েছিল। তখন সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে এমনটা করেছে। অ্যান্ড্রু উডিয়ালেস ডিটেকটিভকে আরো জানায় সে তার প্রথম খুন কিভাবে করেছিল। ক্যালিফোর্নিয়ার মিশন ভিওতে অবস্থিত স্যাডলবেক কমিউনিটি কলেজের ক্যাম্পাসে রাতে কোনো উদ্দেশ্য ছাড়াই সে কলেজ ক্যাম্পাসের পার্কিং লটে গাড়ি নিয়ে বসেছিল। তখন সে লক্ষ্য করলো দেখতে খুব সুন্দর এক তরুণী সেখান থেকে হেঁটে হেঁটে তার গাড়ির দিকে যাচ্ছে। সেই তরুণী 23 বছর বয়সী রবিন ব্র্যান্ডলি। স্যাডলবেক কমিউনিটি কলেজের আর্ট ডিপার্টমেন্টে পড়তো সে। অ্যান্ড্রু উডিয়ালেস তার গাড়ি থেকে বের হয়ে রবিন ব্র্যান্ডলির পেছন পেছন হাঁটতে থাকে। রবিন ব্র্যান্ডলি তার গাড়ির কাছে পৌঁছানোর পর খেয়াল করে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে চমকে ওঠে। অ্যান্ড্রু তার কাছে শুধু তার ব্যাগ চায়, কিন্তু রবিন তার ব্যাগ দেয় না।
তখন অ্যান্ড্রু তার হাতে থাকা ছুরি দিয়ে তাকে 41 বার আঘাত করে। ঘটনাস্থলে মারা যায় সে। এখানেই শেষ না। অ্যান্ড্রু উডিয়ালিস তার স্বীকারোক্তির সময় এটাও জানায় যে 1992 সালের 27 সেপ্টেম্বর জেনিফার অ্যাসবেনসনকেও সে অপহরণ করেছিল। মানুষ খুন করা তার কাছে একটা নেশার মতো হয়ে গিয়েছিল। এখান থেকে সে আর কিছুতেই বের হয়ে আসতে পারছিল না। একটা জীবিত মানুষকে মেরে ফেলার সময় যে মানসিক তৃপ্তিটা সে পায়, এরকম তৃপ্তি সে আর কোথাও পায়নি। তার কথার সত্যতা যাচাই করার জন্য ডিটেকটিভ জেনিফার অ্যাসবেনসনের সাথে যোগাযোগ করে। জেনিফার তাদের নিশ্চিত করে যে এটাই সেই অ্যান্ড্রু যে তাকে ধর্ষণ করার পর খুন করতে চেয়েছিল। পুলিশ তাকে জানায় যে তারা অ্যান্ড্রুকে আটক করেছে। অবশেষে 1997 সালের 23 এপ্রিল গ্রেপ্তার হয়েছে এই নরপিশাচ, যে একটার পর একটা খুন করেই যাচ্ছিল শুধুমাত্র তার ভালো লাগে এই জন্য। মানুষের জীবন তার কাছে কোনো মূল্যই পায়নি। সব মিলিয়ে মোট 8টা খুন করে সে। হাইকোর্ট অ্যান্ড্রু উডিয়ালিসকে মৃত্যুদণ্ডে সাজা দেয়। 2018 সালের 2 নভেম্বর ফাঁসির আদেশ কার্যকর হওয়ার আগেই কারাগারে আত্মহত্যা করে অ্যান্ড্রু উডিয়ালিস। এখন সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্পের নাম দরজার ওপাশে, লিখেছেন নাদিয়া ইসলাম নিতুল। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। আপনার সঙ্গে আছি আমি আরজে শারমিন কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর এখন শুনবেন দরজার ওপাশের প্রথম পর্ব। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো মানুষের জীবনটাই একটা ঘরের মতো। সুখ যেখানে একটা আলোকিত ঘর, সেখানে অন্ধকার কোন এক বিষণ্ণতার প্রাসাদ। আমরা আমাদের জীবনের প্রতি মুহূর্ত একটা আলোকিত ঘর থেকে আরেকটা আলোকিত ঘরে, না হয় একটা অন্ধকার ঘর থেকে আরেকটা অন্ধকার ঘরে প্রবেশ করি একটা করে দরজা খুলে। আমাদের জীবনটা কেটে যায় একটা করে ঘরে পায়চারি করে, সবসময় সন্ধান করে নতুন এক দ্বার উন্মোচন করার। আমাদের এই অপেক্ষা অনন্তকালের। শুধু একটাই প্রশ্ন আসে মনে, কি আছে দরজার ওপাশে? এভাবে দেয়ালের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে না। আচ্ছা, দেয়াল এত বড়, কিন্তু দরজার জন্য এত কম জায়গা কেন? দেয়াল তো কেবল আটকে রাখে, দরজারা যেতে দেয় ওপারে। তাহলে কেন দেয়াল এত বেশি? কেন দরজাকে কেন সংকীর্ণ করে রাখা? কেন? এই, কার সাথে কথা বলছো তুমি ঘুমের মধ্যে? আমার কথা তুমি শুনতে পাও তপতি? তোমার কি হয়েছে বলো তো? মাঝরাতে কি সব আবল তাবল বকছো? কই কিছু না তো, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। তুমিও ঘুমাও, শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে। নীলাদ্রি হাসান বাংলা বাজারের একটা পুরনো বইয়ের দোকানে কাজ করে। ওর স্ত্রী তপতি জামান, বিয়ে করেছে 6 মাস হলো। ওদের দুজনের পরিচয় মিশনারি অরফান এইজে। ওরা জানে না ওদের বাবা মাকে, সেখান থেকেই পরিচয়। তপতি একটা সরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করছে। ওরা দুজনেই খুব স্বল্পভাষী। নীলাদ্রির একটা অদ্ভুত ব্যাপার আছে, সে মনে মনে কথা বলে। তপতি পুরোটা বুঝতে পারে না, কিন্তু মাঝে মাঝে চোখের ভাষায় বুঝে যায়। 1 মাস হলো ওর একটা আজব সমস্যা হয়েছে। নীলাদ্রি একটা দরজা খুঁজে ওর কাছে। মনে হয় আশেপাশে সবকিছু, এই যাপিত জীবনের সবকিছু দেয়াল দিয়ে ঘেরা। কোথাও না কোথাও একটা দরজা আছে। দরজার ওপাশে থাকে আরেকটা দেয়ালের রাজ্য। সে প্রতিনিয়ত খুঁজে সেই দরজাটাকে। তপতিকে সে এখনো বলতে পারেনি। মাঝে মাঝে মেয়েটা খুব বিরক্ত হয়, খুব অভিমান করে, কথা বলে না নীলাদ্রির সাথে। নীলাদ্রি তখন মনে মনে একা একা কথা বলে নিজের সাথে, আর চোখে দেয়ালটা খোঁজে। বাহ, চাটা তো দারুণ হয়েছে। ধন্যবাদ। আমি তো ভাবলাম এই কথাটাও তুমি মনে মনে বলবে নাকি। মনে মনে কথা তো তুমিও বলো, আমরা সবাই বলি। আচ্ছা, তুমি মনে মনে এত কি ভাবো বলো তো? ভাবি না তো, খোঁজার চেষ্টা করি একটা দরজা। কিসের দরজা? এই যে তোমার পেছনে রান্নাঘরের দরজা। এই ইয়ার্কিটা কিন্তু আমার পছন্দ হলো না।
বাহ, আমি বুঝি আমার বউয়ের সাথে একটু মজাও করতে পারবো না? নীল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কিছু কি তোমাকে আটকে দেয়? আমি মাঝে মাঝে তোমার দৃষ্টিতে একটা গভীর শূন্যতা দেখতে পাই। মনে হয় তুমি অন্য একটা জগতে আছো। তুমি আমার পাশে বসে আছো, কিন্তু আমার সাথে নেই। তোমার দৃষ্টি অন্য কোথাও, অন্য কিছু একটার খোঁজ করছে। তুমি কি খুঁজছো আমাকে বলবে? কিছু না। তপতি, অনেকদিন না আমরা সন্ধ্যাবেলা রিক্সা নিয়ে ঘোরাঘুরি করি না। আর যাবে? তোমার জন্য একটা গোলাপি শাড়ি এনেছিলাম, তোমার ওই রূপালি ঝুমকাটা পরবে, খুব সুন্দর লাগবে তোমাকে। সাথে খোলা চুল। শাহবাগ থেকে বেলি ফুলের মালা কিনে দেব, হাতে জড়িয়ে নেবে। যাবে আমার সাথে ফাগুনের সন্ধ্যার এই আহ্বানে? আজ তোমার কি হয়েছে বলো তো? কিচ্ছু না, কোত্থেকে যেন একটা দরজা খুলে দক্ষিণের হাওয়া বইছে, খুব মিষ্টি একটা বাতাস। বুঝলাম। তুমি চাটা শেষ করো, আমি শাড়ি পরে আসছি। ঠিক আছে, আমি অপেক্ষায় আছি। মনে আছে আমার ক্লাস শেষে রোজ সন্ধ্যায় তুমি এই গাছটার নিচে দাঁড়িয়ে থাকতে, তারপর আমার হাত ধরে ওই পুরনো কলোনি রাস্তাটা ধরে খালি পায়ে হাঁটতাম। তোমার মনে আছে আমরা চুপচাপ পাশাপাশি হাঁটতাম, কোনো কথা হতো না। তুমি একটু পরেই খুব রাগ করতে, আমার হাত ছেড়ে দিয়ে একা একাই হাঁটতে। আমি তখন ওই মোড়ের টঙের দোকান থেকে মালাই চা খাওয়াতাম, আর তুমি খুশি হয়ে যেতে। মনে থাকবে না কেন? একসময় তোমার সেই অভ্যেসটাতে যে আমিও কখন অভ্যস্ত হয়ে গিয়েছিলাম নিজেই জানি না। খুব অভিমান তোমার, তাই না? আমি দুঃখিত তপতি, তুমি আমাকে বেশি ভালোবাসো আমি জানি। শুধু ভালোবাসো বলেই আমার মতো করে তুমি নিজেকে মানিয়ে নিয়েছো। তুমি আসলে আরো ভালো কাউকে বিয়ে করতে পারতে। তুমি চুপ করবে? আমি এসব শুনতে চাই না। চলো আজ পুরান ঢাকা যাব, জগন্নাথ ভজনালয়ে সয়ার তরকারি দিয়ে বিন্নি চালের ভাত খাবো, খুব খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, চলো। নীলাদ্রি আর তপতি তখনও জানতো না আজ রাতে এমন কিছু ঘটতে যাচ্ছে যে অনেক কিছু বদলে দেবে। এটাই নীলাদ্রি আর তপতি হিসেবে তাদের শেষ সন্ধ্যার ভ্রমণ। আজ নীলাদ্রি সে খোলা দরজার সন্ধান পাবে, আর সেই দরজার উপাস থেকে আসা মিষ্টি বাতাসের উৎস সে খুঁজে পাবে। আর হয়তো তপতি খুঁজে পাবে না নীলাদ্রিকে, সে হারিয়ে যাবে দরজার উপাসে। কি অসহ্য একটা গরম পড়েছে। ফ্যানটা কে বন্ধ করলো? আরে তপতি কোথায় গেল? তপতি, এই তপতি। হ্যাঁ, ইলেকট্রিসিটি নেই। জানালাটা খুলে দেই। কি বাতাস বাইরে, মনে হয় বৃষ্টি নামবে। এই তপতি, তপতি। ব্যাপারটা কি, বাথরুমেও তো নেই, ড্রয়িং রুম, কিচেন, ডাইনিং কোথাও নেই। কোথায় গেল আবার মাঝরাতে? ছাদে গেল না তো? আরে এই দরজাটা কোথায় গেল? 2 পাল্লার এই দরজা, ও পাশে আলোর ছটা ঠিকরে বেরোচ্ছে। কি মিষ্টি একটা গন্ধ, কি সুন্দর বাতাস, খুব খুব চেনা একটা বাতাস। কি আছে, কি আছে দরজার ওপাশে? দরজার ওপাশের আরেকটা জগতে নীলাদ্রির আগমন। নীলাদ্রি জানে না আগের সেই জগৎ থেকে সে একেবারের জন্য এখানে চলে এসেছে। সে আর ফিরবে না। তার অস্তিত্ব জাগ্রত, কিন্তু তার সত্তা বিলীন দরজার ওপাশের দেয়ালের জগতে। তার চিরচেনা বাংলা বাজারের পুরনো নতুন বইয়ের গন্ধমাখা জায়গা ছেড়ে পুরনো ঢাকার কাজী আলাউদ্দিন রোডে সেই চিলেকোঠা সংসার ফেলে কোনো এক ছুটির দিনে তপতির হাতে সবজি খিচুড়ি আর ডিম কোরমার অমৃত স্বাদ সবকিছু হারিয়ে যাবে দরজার ওপাশে। থাকবে আরেকটা অদৃশ্য দেয়াল ঘেরা অচেনা জগৎ। উফ, কেমন একটা ভোঁতা ব্যথা আমার মাথায়। আমি কি মরে গেলাম?
এটাকে কি মৃত্যু বলে? কেমন আবছা একটা আধার, কোথাও একটা আলো আছে, কিন্তু কোথায় সেটা? ধীরে ধীরে দূর থেকে একটা তীক্ষ্ণ শব্দ শোনা যাচ্ছে। এটা কি মানুষের গলার আওয়াজ নাকি ঝড়ের গর্জন? আওয়াজটা বাড়ছে ধীরে ধীরে, প্রগাঢ় হচ্ছে। ওই মমিনুল, মমিনুল কই গেল আবার? এই গাড়ি ঠিক করতে দিছে গতকাল সকালে, আর আজ সকালে পৌঁছানোর কথা। সকাল 10টা বাজে গেছে, এখনো কোনো খবর নাই। ওই তুই গাড়ি ঠিক করস নাকি ঘুমাস? সারা রাত না ঘুমাইয়া প্রেম করো আর কামের সময় ঘুমাও। বাইর হয়ে আয় কইতাছি। কাকা কাম শেষের দিকে, এমন 12টা বাজাইছে ব্রেক কেবলটার, তাই বেশি সময় লাগতেছে, আর আধা ঘন্টা লাগবো। ঠিক আছে বুঝলাম, 11টার আগে যেন রেডি থাকে। কাকা আপনি কোনো টেনশন নিয়েন না। ঠিক আছে ঠিক আছে। সাইড মিররে আমি কাকে দেখছি? এটা কে? একটা বাচ্চা ছেলে, হালকা খোঁচা খোঁচা দাড়ি, রুক্ষ চুল, ময়লা টি শার্ট, ছেঁড়া প্যান্ট। এক ছন্ন ছাড়া দুরন্ত কিশোর, হাতে গায়ে গ্রিজের কালো রং। তার সুন্দর চোখগুলোতে রাজ্যের কৌতূহল। আমি তাহলে কোথায় আছি? এটা কি তাহলে মৃত্যু নয়, আরো একটা জীবন? আমি কি তবে ওর মাঝে আছি? মমিনুল, জি কাকা। লাল কার্ডটা ঠিক করছস? জি কাকা, আজ রাইতের মধ্যে কইরা ফেলামু। গাড়ি কাল ঢাকার বাইরে যাবে, সকাল 8টার মধ্যে ধানমন্ডি পৌঁছায় দিতে হইব। আপনি কোনো চিন্তা করেন না, আমি গাড়ি জায়গা মতো পৌঁছায় দিমু সময় মতো। এখন চাবি রাখা গেলাম, সবকিছু ঠিক করে দেখে রাখিস। আমি কাল বিকালে আমো। ঠিক আছে কাকা। বুইরা কি লোহা দিয়ে এই সিন্দুক বানাইছে খোদাই জানে। উফ কি গরমটা পড়ছে। ছেলেটা কতক্ষণ ধরে চেষ্টা করছে, পারছে না। বেচারা জানেই না ওই সিন্ধুকের ভেতরে উই পোকা ধরা কিছু কাগজ ছাড়া আর কিছুই নেই। কাদের মিয়া ওর সব টাকা রাখে ক্যাশ বাক্সের ঠিক নিচের একটা লুকোনো কাঠের বাক্সে। তার পাজামায় চেইন দেয়া একটা গোপন পকেটে থাকে সেই বাক্সের চাবি। একবার বাক্সটা খুললা যায়, এখান থেকে অনেক দূরে চলে যাম। নিজের একটা চায়ের দোকান দিব, এমন লাথি গোতা খায়া পইরা থাকুম না। আরে চাবিটা জানি কই রাখলাম, অন্ধকারে তো কিছু দেখাও যায় না। দেখি মোবাইলের টর্চ লাইটটা জ্বালাই। ছেলেটা দরদর করে ঘামছে, ওর হৃদস্পন্দন বেড়ে গেছে। সে কুটিসুটি মেরে সিন্দুকটার পেছনে লুকাবার চেষ্টা করছে। কাদের মিয়া ক্যাশ বক্সের কাছে চলে যাচ্ছে। হাতড়ে হাতড়ে সে সেই গোপন পকেট থেকে চাবিটা বের করেছে। সে নিচু হয়ে পুরনো ময়লা কার্পেটের নিচে থেকে কাঠের বাক্সটা বের করল, চাবি দিয়ে খুলছে। মুমিন ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে সিন্দুকের পেছন থেকে বেরোচ্ছে। কাদের মিয়া তালাটা খুলে টাকা গুনতে লাগলো। বাক্সে কিছু স্বর্ণের গহনা দেখা যাচ্ছে। কাদের মিয়া বন্ধকির ব্যবসা করে, সুদ খায়। এসব টাকা সে রাখে এই বাক্সে। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মুমিন। তার দ্রুত ওঠানামা করা নিঃশ্বাস শুনে কাদের মিয়া ঝট করে পেছনে ঘুরে তাকালো। কে কেডায়? আমি। মমি, তুই তুই এখানে কি করতাছস? তোর হাতে এটা কি? তুই তুই চুরি করতে ঢুকছস? নেমো খারাম, আমার খাইয়া আমার পয়রা তুই বেইমানি করছস? রাস্তায় পয়রা আসিলি, আমি তোরে তুললে আনছি। আইনা রাস্তার কুত্তার মতন রাখছেন, উঠতে বসতে মারছেন। কোন কামটা আমার দিয়ে করার নাই, খালি ঘুমানোর জায়গা দিছেন আর পচাবাসি খাইতে দিছেন। আমি এখানে থাকুম না। আমার 10 বছরের যা বেতন জমছে তা আজকে নিয়ে যামু। আমার টাকা দেন। হারাম জাদা, আজকা তোরে খুন করুম, তোরে তোরে জেলের ভাত খাওয়ামু। তার আগে আপনিই থাকবেন না।
না না আহ আহ মমিন তার হাতের ধারালো করাতটা কাদের মিয়ার গলায় চালিয়ে দিয়েছে। গলার ধমনী কেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। কাদের মিয়া গলা চেপে ধরে জবাই করা গরুর মতো ছটফট করছে। তার গলা দিয়ে গোঙানির শব্দ বের হচ্ছে। আচ্ছা, আমি কেন মমিনের প্রতিটা অনুভূতি বুঝতে পারছি? মানুষের আক্রোশ তীব্রতা কি গভীর হতে পারে, যা কিশোর মনে অন্ধকার দিককে উন্মোচন করে? লোকটা ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল। সারাটা ঘর রক্তে মাখামাখি। বাক্সের ভেতরে রাখা টাকায় রক্ত লেগে আছে। মমিনকে পালাতে হবে, অনেক দূরে যেতে হবে। কিন্তু কিন্তু মমিন কি বাঁচতে পারবে? জীবন কি ওকে বাঁচতে দেবে? নিছি, সব টাকা নিছি, পালাইতে হইব। অনেক দূরে যাব, অনেক দূরে। মমিনের জীবনের এই দেয়াল থেকে দূরে যেতে যে দরজাটা দরকার, সে কি তা খুঁজে পাবে? মমিন দৌড়াচ্ছে। সন্ধ্যায় ঠিক করা গাড়িটা স্টার্ট দিচ্ছে। গাড়ি চলতে শুরু করেছে। পালাও মমিন, পালাও। খুঁজে বের করো সেই দরজাটা। পালাও, পালাও। মমিন ছুটে চলেছে সেই লাল রঙের গাড়িটা ছুটিয়ে শহরতলির রাস্তা মারিয়ে। একটা হাইওয়ে ধরে ছুটছে 80-90 মিটার স্পিডে। এত জোরে মমিন কখনো গাড়ি চালায়নি। এই কিশোর একটু আগে ভয়াবহ একটা খুন করেছে। কি বিভৎস খুন! ক্রোধ মানুষকে দানব বানিয়ে ফেলে। নীলাদ্রি জানে এই দেয়াল ভেদ করে কোনো এক দরজা অপেক্ষা করছে। লম্বা সময় পর কোনো একটা নির্জন রাতের নির্জন হাইওয়েতে হঠাৎ গাড়িটা হার্ড ব্রেক করলো। একটা ঝাঁকি খেয়ে গাড়িতে থেমে গেল। হঠাৎ ধাক্কার সামনে কাঁচের সাথে বাড়ি খেয়ে মমিনের কপাল সামান্য কেটে গেল। ইঞ্জিন গরম হয়ে গেছে, পানি লাগবে। মমিনের মাথাটা দপদপ করছে। সে টলতে টলতে গাড়ির দরজা খুলে বের হলো। গাড়ির সামনে থেকে ধোঁয়া বের হচ্ছে, পেট্রোলের ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। মমিন রাস্তার ধার ধরে নিচে নামতে থাকে। দূরে একটা ছোট্ট ডোবা দেখা যাচ্ছে। পাশে একটা ছোট্ট টিনের ঘর, ভেতরে হালকা একটা বাতি জ্বলছে। মমিন সেই দরজাটার সামনে গিয়ে দাঁড়ায়। একটু অপেক্ষা করে দরজায় টোকা দিতে থাকে। কিছুক্ষণ পর জোরে ধাক্কা দিলে দরজাটা খুলে যায়। আর তারপর সবকিছু হয়ে যায় অন্ধকার। তবে কি আধারের রাজ্য দরজার ওপাশে? সবুজ বিস্তীর্ণ প্রান্তর, মিষ্টি রোদ, এলোমেলো বাতাস। তবে এটা যাপিত জীবন। মনে হচ্ছে সবকিছু কেমন হালকা, সবকিছু সজীব। মমিন নেই। সে কোথায় গেল? দরজার ওপাশেই নাকি আছে এখানেই? মমি, এই মমি, টিফিন পিরিয়ড শেষ, ক্লাসে যাবি না? হ্যাঁ যাবো তো। দেখ কি অদ্ভুত রঙের একটা পাখি, সে কতক্ষণ ধরে ওই কাঁঠাল চাপার ডালে বসে আছে। কোথায়? আরে ওই যে ওইখানে। তুই ক্লাসে যাবি না? উফ, যাচ্ছি তো, চল। মেয়েটা ক্লাস 6-এ পড়ে। ক্লাসের লাস্ট বেঞ্চে বসে। সমাজবিজ্ঞান ক্লাসটা তার খুব একটা পছন্দ না, তাই হয়তো সে একটা গল্পের বই পড়ছে। আগাথা ক্রিস্টির কালো কফি অনুবাদ। মনে হচ্ছে যেন মেয়েটা বইয়ের মধ্যেই হারিয়ে গেছে। কি সুন্দর দুটো বেনি করা। মেয়েটার সাথে তপতির ছোটবেলার চেহারার খুব মিল। সে এভাবেই মিশনারি স্কুলে ক্লাস করতে আসতো। দূর থেকে মেয়েটাকে দেখতাম। কি পবিত্র একটা চেহারা। মনে হচ্ছে যেন অতীতে ভ্রমণ করছি। রোল নাম্বার 7, মৌমিতা জাফরিন। 71 নাম্বার পেজ বের করো। 3 নাম্বার লাইন থেকে পড়ো। এই মমিতা, তোকে ডাকছে। হ্যাঁ স্যার তোকে ডাকছে, তাড়াতাড়ি বই বের কর। এই নে আমার বই। কি হলো, এতক্ষণ লাগে দাঁড়াতে? তুমি কি কানে কম শোনো? মানে জি স্যার। পড়ে শোনাও। স্যার আমাদের বেঞ্চের দিকে আসছে। কি হলো,
বই হাতে দাঁড়িয়ে আছো কেন? এ কি, এটা নিচে কিসের বই পড়লো? এই মেয়ে, বইটা উঠাও। জি জি স্যার। হ্যাঁ হ্যাঁ তুমি। দেখি। কালো কফি, আগাথা ক্রিস্টি। এই পুচকি মেয়ে, তুমি এই বইয়ের কি বুঝো? খুব পাকা হয়ে গেছো তাই না? ক্লাস বাদ দিয়ে গল্পের বই পড়া, দেখাচ্ছি মজা। যাও, ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও। এই মেয়ে, তুমিও যাবে। আমি কি করলাম স্যার? একটা কথাও হবে না, যেটা বলছি সেটা করো। এই, তুমি কাগজে লিখো, আমি ফাঁকিবাজ। এই ক্লাস ক্যাপ্টেন, এই কাগজ ওদের পিঠের পেছনে লাগিয়ে দাও। ক্লাসের বাইরে উল্টো হয়ে দাঁড়াও, যাতে সবাই তোমাদের পেছনের লেখা দেখতে পায়। এত সাহস আমার ক্লাসে গল্পের বই পড়া? চুপ, একদম চুপ। সবগুলাকে বাইরে কান ধরে দাঁড় করে রাখবো। এই মেয়েটার মাঝে অদ্ভুত একটা ব্যাপার আছে। সে অন্য 10টা বাচ্চার মতো নয়, একটু অন্যরকম। ছুটির পর মেয়েটা অনেকক্ষণ ধরে বেঞ্চিতে বসে আছে। সব বাচ্চাদেরকেই তাদের বাবা মা না হলে বাড়ি থেকে কেউ নিতে এসেছে, স্কুল ভ্যান নিয়ে যাচ্ছে কাউকে কাউকে। কিন্তু এই মেয়েটাকে নিতে কেউ আসছে না, কারণ মেয়েটার মা নেই আর বাবা হুইল চেয়ারে। মৌমিতার বয়স যখন 5 বছর, একটা সড়ক দুর্ঘটনায় ওর মা তাৎক্ষণিকভাবে মারা যায় আর ওর বাবা প্যারালাইজড হয়ে যায়। মৌমিতার বাবা একজন লেখক। সেই ঘটনার পর মৌমিতা সবকিছু নিজে নিজেই করতে শিখেছে। বয়সের তুলনায় যেন ওর মানসিক বয়সটা একটু বেশি। বেশ কিছুক্ষণ পর মেয়েটা নিজেই এগিয়ে যাচ্ছে স্কুলের গেটের দিকে। আরে কি অদ্ভুত, আবার সেই মিষ্টি গন্ধটা পাচ্ছি। একটা ভেতরটাকে ফাঁকা করে দেয় একটা বাতাস। চারদিকের দেয়াল ঘেরায় জগৎ, এটা কি আবার দরজার ওপাশে ডাক? স্কুলের সামনের রাস্তাটা বেশ চড়া, বেশ কিছুটা দূরে একটা ফ্লাইওভার। আরো কিছু পথচারীর সাথে মৌমিতা রাস্তা পার হচ্ছে। কি ব্যাপার, এমন ঝড়ো হাওয়া বুঝে গেল? দুটো বাস পাশাপাশি পাল্লাপাল্লি করছে, দূর থেকে দেখা যাচ্ছে। ওগুলো এগিয়ে আসছে দানবের মতো। প্রচন্ড গতিতে ছুটে আসা বাসগুলো তাদের নিয়ন্ত্রণ হারালো ফ্লাইওভারের ঢালে এসে, একেবারে খুব কাছে। বাসগুলো তাদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। মিমি সহ আরো 6 জন পথচারীর উপর উঠিয়ে দিয়েছে। মৌমিতা সাদা স্কুলের জুতা রক্তে ভিজে গেছে, হাতটা উল্টে গেছে খুব বাজে ভাবে। ওর মাথার ঘাড়ের অংশ গাড়ির চাকার নিচে, ছোট্ট দেহটা কেমন যেন কুকড়ে আছে। মিমির বাবা দেখলে খুব কষ্ট পাবে। এই মর্মান্তিক দৃশ্য দেখবার জন্য নীলাদ্রি এখানে নেই, কারণ সে আবার চলে গেছে দরজার ওপাশে অন্য কোনো দেয়াল ঘেরা গল্পের সন্ধানে। কেমন ধূপের একটা গন্ধ। এটা কোথায়? এই গন্ধটায় মনে হচ্ছে যেন অসংখ্য মানুষের বেদনার একটা স্পর্শ রয়েছে। কেমন শীতল। কিছু মানুষ মনে হচ্ছে শুয়ে আছে, কিছু মানুষ ভাসছে। কেমন শান্ত আর স্তব্ধ। মনে হচ্ছে যেন অনন্ত কাল ধরে সময়টা স্থির। ধীরে ধীরে সব ঘোলাটে থেকে স্পষ্ট হচ্ছে। ওই জল জলে আলোটায় কি লেখা? কেমোথেরাপি ওয়ার্ড। এটা ক্যান্সার পেশেন্টদের ইউনিট। এটা একটা হাসপাতাল। শুয়ে থাকা মানুষগুলো কেমোথেরাপি নিচ্ছে বেঁচে থাকার জন্য। কিছু মানুষ মৃত্যু পথযাত্রী। আচ্ছা, আমি এত নির্লিপ্ত কেন? আমার কেন কোনো অনুভূতি হচ্ছে না? ছায়ার মতো ভাসতে থাকা এই অবয়বগুলো মৃত ব্যক্তিদের। এরা কেবল দর্শক, কিছুটা জড় বস্তুর মতো অনুভূতিহীন। এদের সাথে আরো কিছু মানুষ যোগ দেবে, সে অপেক্ষায় তারা আছে।
আমি ছাড়া কেউ ওদের দেখতে পাবে না, কিন্তু আমি জানি আমি মৃত নই। হয়তো মৃত্যু আর জীবনের মাঝামাঝি একটা জায়গায় আছি। দেহের অসুখ হলে ওষুধে সারে, কিন্তু মনের অসুখ হলে কোন ওষুধে সারে সেটা কি আপনি জানেন? কে আপনি? আপনার পাশেই দাঁড়িয়ে আছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? আমি সব দেখতে পাই, সব বুঝতে পাই, কিন্তু কিছু করতে পারি না, শুধু অপেক্ষা করি। কিসের অপেক্ষা করেন আপনি? দরজার ওপাশে যাবার অপেক্ষা। দরজার ওপাশে কি মৃত্যু থাকে? আপনি মৃত নন, আমিও মৃত নই। আপনার সাথে আমার পার্থক্য, আপনি দরজার ওপাশে যেতে পারেন আর আমি পারি না। আমি অপেক্ষা করছি আমার দেহের জন্য। আপনার দেহ কোথায়? 7 নম্বর বেডটা দেখেন। কি সুন্দর একটা মেয়ে, অথচ মাথার চুলগুলো নেই, ঘাটের এক কোণে পড়ে আছে। আমি কোমায় আছি, ওটা আমার দেহ। আপনি যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই চিরবিদায়ের অপেক্ষা করছে। এ কারণেই আপনার কথা শুনতে পাচ্ছিলাম, আর আপনি আমার অস্তিত্ব অনুভব করতে পারছিলেন। মৃত্যু হলো ছোট্ট অ্যাকোরিয়ামে রাখা গোল্ড ফিশের মতো, পানি ছলকে পড়ে যাবে, অক্সিজেনের অভাব হবে, মাছটা মরে যাবে, কোনো স্মৃতি থাকবে না, সব হয়ে যাবে বিস্মৃতি। কারণ গোল্ড ফিশের স্মৃতিশক্তি কেবল 3 সেকেন্ড। আচ্ছা, আপনি কি জানেন আমার সাথে কেন এমন হচ্ছে? কিছু প্রশ্নের উত্তর হয় না, জানলেও উত্তর দিতে হয় না। আমি আছি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর আপনি আছেন প্রকৃতি আর ঈশ্বরের মাঝামাঝি। যে ঈশ্বর প্রকৃতির সৃষ্টি করেছেন তার মাঝে আমাদের সবার অবস্থান। আমাদের মানব জনম এর মাঝেই বিদীর্ণ। আর তার ঠিক ওপারেই থাকে দরজার ওপাশ, সময়ের দেয়াল ভেদ করে একটা দরজা। এখানে সবাই মৃত্যুর জন্য অপেক্ষা করে। যাকে দরজার ওপাশ ডাকে তাকে ফেরানো যায় না। তাহলে আমি কেন দরজার ওপাশে আসছি, আর আমি মৃত্যুকে আলিঙ্গন করতে পারছি না কেন? কারণ আপনি সময়ের ধারক। আপনি শুধু অবলোকন করবেন যাপিত জীবনের গল্প, সময়ে ঘেরা দেয়াল। আপনি প্রকৃতির একজন যাজক, এটা আপনার নির্ধারিত কাজ। শুনুন, আপনি যাবেন না, আমার আরো কিছু প্রশ্ন ছিল। মৃত্যু মানব জীবনের এক চরম সত্য। নীলাদ্রি ক্যান্সার হাসপাতালের কেমোথেরাপি ওয়ার্ডে দাঁড়িয়ে আছে। মৃত্যু কি সবকিছু স্থির করে দেয়? মনে হয় যেন এই মহাবিশ্ব, এর প্রতিটি বস্তু, সবকিছু স্থির। নীলাদ্রির মনে হচ্ছে সে এক সময়ের অভিযাত্রী, সময়ের দেয়াল ভেদ করে এক একটা দরজা পার হচ্ছে। দরজার ওপাশে জীবনের অনুরণ। একটু আগে যার সাথে কথা হচ্ছিল, রিদিমা, সে মেয়েটা মাত্র মারা গেছে। 7 নম্বর ওয়ার্ডের সামনে দাঁড়ানো নার্স একটা সাদা চাদর দিয়ে রিদিমাকে ঢেকে দিল। তাহলে রিদিমার দেহের অবসান হলো? সে একেবারে চলে গেল দরজার ওপাশে? এতক্ষণ ধরে শুনছিলেন দরজার ওপাশের প্রথম পর্ব, যেখানে নীলাদ্রিকে আমরা দেখেছি সে দরজার ওপাশে কি আছে, অর্থাৎ মানুষের যাপিত জীবন খুব সাধারণভাবে কেটে যায় একইভাবে। সে অন্য কিছু দেখতে পায় বা অন্য কিছু দেখতে চায়, সেরকমই একটা আভাস আমরা পেয়েছি শুরুর দিকে। যাক, আমি আর কথা বলবো না, আজকের গল্প বেশ বড়, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। সঙ্গেই থাকবেন, সঙ্গে আছে আর যে শারমিন, আর শুনছেন কুয়াশা। কেমন ভ্যাবসা একটা গরম, মনে হচ্ছে চামড়ার ওপর দিয়ে গরম একটা বাষ্প। এটা কোথায়? আবার কি কোনো মৃত্যুর সাক্ষী হব আমি? এত শক্ত মেঝে, এটা জেলখানার একটা সেল। 2জন মানুষ বিষণ্ণ হয়ে দুপাশে বসে আছে। একজনের চোখ আধ বোঝা, মনে হয় ঘুমাচ্ছে।
আরেকটা মানুষের পাশ হতে দেখা যায়, মানুষটাকে দেখা যাচ্ছে না। আমি কি তাহলে এই মানুষটার ভেতরে? লোকটার রক্ত কেমন ঠান্ডা, কোনো উষ্ণতা নেই। ওর নাম নূর আলম, বয়স 40 বা এর চেয়ে একটু বেশি হবে। প্রথম খুনটা করে 17 বছর বয়সে। বিষ খাইয়ে সৎ মাকে খুন করেছিল, তারপর পালিয়ে যায় শহরে। সেখানে গিয়ে এক পকেটমার দলের সাথে দেখা হয় তার। কিছু মানুষ মইরা গেলে এমন কোনো ক্ষতি আনা ভাইজান। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যে ভাইজান, আমি আপনার লাহান মনে মনে কথা কই, আপনি আমার মনের ভিতরে ঢুকে গেছেন, তাই সব বুঝতে পারতেছেন। আপনি সত্যি খুন করেছেন? প্রথম খুনটা আমি করি নাই। ইন্দুর মারণের বিষ দিয়া মিশাই দিছিল আমার বাপ চুনের মধ্যে। সেই চুন দিয়া পান খায়া ছোট মা মরে গেছিল, মুখ দিয়া ফেনা ছুটছিল। আমার মারেও এমন বিষ খাওয়া আমাকে বাড়ির পিছনে রাম গাছে ঝুলাই থইছিল। গ্রামের সকলে জানতো, কেউ কিছু কয় না, কিন্তু আমি জানতাম। সে যখন ছোট মারে ঝুলাইতে গেছে আমি দেখা ফেলাই, তখন সে সবাইরে বলে আমি তারে বিষ খাওয়া মাইরা ফেলাইছি। আমি তখন পালাই যাই। আপনি পালালেন কেন? পুলিশের কাছে যেতেন। পুলিশ আমার আব্বার কেনা আছিল, কোনো লাভ হইতো না। শহরে যখন আসি 4 দিন না খায়া রাস্তায় রাস্তায় ঘুরছি, আর নানা রঙের মানুষ দেখছি। একদিন একটা চায়ের দোকানের সামনে দাঁড়ায় আসিলাম, এক লোক বইসা আছিল, আমার কলা রুটি খাইতে দিল। ওইটা ছিল করাইল বস্তি। একটু পরে সেইখানে পুলিশের রেড পড়ে। এটা ছিল মাদকের আখড়া। সবার লোকে পুলিশ আমারও ধরে লয়ে যায়। আমার 2 মাসের জেল হয়েছিল। সেইখানে পকেটমার গ্রুপের লগে পরিচয়। এরপর আপনি এক নিরীহ স্কুল শিক্ষককে মেরে ফেলেছিলেন। তার মানি ব্যাগে মাত্র 500 টাকা আছিল। রিক্সা থেকে টান মারছিলাম, পুইরা গিয়ে মইরা যাইব বুঝি নাই। মানুষ হয়ে মানুষের জীবন নেন? ভাইজান যে কি কন, আমার কামই তো এইটা। আমি কোনটাকে মাল ফিনিশ করে দিই। কন্ট্রাক্ট মার্ডারার। যে ভাড়াইটা খুনি, টাকা লইয়া মানুষ মারি। টাকা নিয়ে মানুষ মারা কবে থেকে শুরু করলেন? ভাইজান সে এক বিশাল ইতিহাস। একদিন শহরে কি কারণে জানি কার পূজারি হয়েছিল। রাত তখন 12টা। রাস্তায় একটা কাক পক্ষীও নাই, মনে হইতেছিল কেউ জানি মরে গেছে। তখন মাত্র ডাইল খাওয়া শুরু করছে। ভাইজান ডাইল মানে বোঝেন তো? আপনার তো আবার শিক্ষিত লোক, এগুলো বুঝবেন না। আপনি ফ্যান্সি ডিলার কথা বলছেন? বাহ, জানেন দেখি। আরে হ, এইটাই। সেই বয়সে খাইলে খুব পিনিক হইতো, এখন আর কিছু ধরে না। তো সেই দিন রাইতে আমি কমলাপুর ব্রিজের উপর শীত হয়ে পড়ে আসছিলাম। হঠাৎ দেখি একটা বোরখা পরা মায়া মানুষ একটা সুটকেস টানতে টানতে নিয়ে আসতেছে। হঠাৎ সেটা ব্রিজের এক কোনায় ফালায় চলে গেল। কত সময় পার হয়ে গেল, কেউ আইলো না। আমি কিছুক্ষণ পর হামাগুড়ি দিয়া সেই সুটকেসটার কাছে গেলাম। সেটাতে আবার কোনো তালা ছিল না। খুললা দেখি সাদা পাউডারের মতো কি জানি অনেকগুলা প্যাকেট, আর একটা বস্তা দিয়া মোরাই না গোল কি জানি। নেশার করে খুললা দেখি একটা মানুষের কাটা মাথা। আমি খুব ডরাইছি। পলাইতে গিয়ে দেখি 4-5 জন লোক আসতেছে, হাতে বন্দুক। আমরা ধরে হলাই লাথি গুতা দেয় আর কয়, এই হারামি জালাল শেখের লোক। আমি কই আমি জালাল শেখ নামে কাউকে চিনি না। মায়ের খাইতে খাইতে একটু পর আর ব্যথা লাগতেছিল না। একসময় হুশ গান গেল গা। চোখ খুললা দেখি একটা গাড়ির গ্যারেজে পড়ে আছি। হঠাৎ কে জানি মুখের মধ্যে পানি ছুঁড়া মারল। শহরে তখন 2 গডফাদারের দল, জালাল শেখ আর রমিজ মোল্লা। একদিন এক পক্ষ মরে তো, আর একদিন আর এক পক্ষ। কাটা মাথাটা আসিল জালাল শেখের ডাইন হাত, তার ভাই করিম শেখের। সাথে আসিল সাদা পাউডার। এই সব দেখার পর তো আমার আর ছাড়া যায় না। রমিজ মোল্লার দলের লোক হয়ে গেলাম। সেই থেকে শুরু মানুষ খুন করা। যে ভাইজান, 12টা খুনের কাম। আপনি কতগুলো খুন করেছেন? মুশকিল তো 100-র কাছাকাছি তো হইবই। এতগুলো খুন করেছেন, কখনো অনুশোচনা হয়নি? প্রথম বুক ধরফর করত, হাত কাঁপত। 2-3 দিন কিছু খাইতে পারতাম না, বমি আইতো, কিন্তু এর পরে আর ডর করে নাই। তো একটা খুন কইরা খুব কষ্ট পাইছিলাম। জরিনা আমার বউ, আমি ওরে মারতে চাইনি। রমিজ মোল্লার খুব কাছের লোক রুস্তমের লগে ওর একটা সম্পর্ক হয়েছিল। একদিন 2 জন এক লগে দেখা ফেলাই। সেই দিন রাইতে এই বালিশ চাপা দিয়ে মাইরা ফেলাই। লাশটা বস্তাবন্দি কইরা বুড়িগঙ্গায় ফেলাই দিছিলাম। বউটা পোয়া দিয়েছিল।
পরে জানতে পারি আমি ভুল করছি। রুস্তমরেও সারি নাই, একটা এনকাউন্টারের সময় কপালে ঠিক মাঝখানে গুলি করেছিলাম। সহি নিশানা বুঝলেন ভাইজান, গিলো বাইরে হয়ে গেছিল। রমিজ মোল্লা ব্যাপারটা বুঝতে পারছিল কিন্তু কিছু বলে নাই। এরপর থেকে আমি তার খুব কাছের লোক হয়ে গেলাম। আমার মায়াডারে নিজের মায়ের মতো বড় করতেছে। আমি যখন থাকুম না, রূপার সেই দিকে রাখবো। আপনার মেয়ে আছে? জি, ওর চেহারাটায় পুরা মায়ের লায়ন হয়েছে। ওরা দেখলে মাঝে মাঝে খুব কষ্ট হয়। আমি নিজের মায়াটার এতিম করে দিছি। কষ্ট খুব অদ্ভুত জিনিস। আমাদের নেতিবাচক পারিপার্শ্বিকতার প্রকাশই কষ্ট। খুব আপেক্ষিক ব্যাপার। ভাইজান, আপনার জ্ঞানী কথার কিছুই বুঝবার পারতেছি না। তো যেই খুনের লাগে আমার ফাঁসি হইতাছে, সেইটা আমি করি নাই। তাহলে তাহলে কে করেছে? রমিজ মোল্লার পোলা। কিন্তু ডায়টা আমার ঘরে নিছি। এর বদলে রমিজ মোল্লা সারা জীবন আমার মায়ের দেখার দায়িত্ব নিছে। আমার মতো একটা খুনি কখনো ওরে ভালো কিছু দিতে পারতাম না। আর এই পাপের জীবনটা আর ভালো লাগতেছিল না। তোমার ফাঁসি কি আজকে? জি ভাইজান, আমার সময় হয়ে গেছে ভাইজান, আমার এখন যাইতে। যাবার আগে একটা কথা বলে যাবে নূর আলম? আমি কেন এসব দেখতে পাচ্ছি? আমি কি এভাবেই একটার পর একটা দরজা পার হয়ে যাব আর কারো না কারো অন্তিম মুহূর্তের সাক্ষী হয়ে থাকবো? আপনি দরজার চাবি, আপনি না থাকলে তুই দরজা খুলবে না ভাইজান। আমি গেলাম, আমারে জরিনা ডাকে, ওর কাছে গিয়া মাপ চাওয়া লাগবে। ভালো থাকবেন। নীলাদ্রির আগে ফাঁসির আসামি দেখেনি। সে গভীর মনোযোগ দিয়ে পুরো ব্যাপারটা খেয়াল করছিল। নূর আলমকে জীবনের শেষ গোসল করানো হলো। সে সময় নূর আলম অঝোর ধারায় কাঁদছিল। শেষ গোসলের এক এক বিন্দু পানি যেন তার এক একজন খুন করা মৃত মানুষের আর্তনাদ, তাদেরই চোখের জল। এই বিষাদের নাম অনুশোচনা। গোসলের পর তাকে খাবার দেয়া হলো। কষা গরুর মাংস, মাসকলাই ডাল আর চিকন চালের ভাত, তার জীবনের শেষ খাবার। নূর আলম খুব তৃপ্তি করে খাচ্ছে। গোসলের পর তাকে কয়েদিদের নতুন যে পোশাক পরানো হয়েছে, সেটা থেকে কেমন একটা আগরবাতির গন্ধ বের হচ্ছে। এরপর তাকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে। 12:05 ফাঁসির সময় কার্যকর হবে। এখন সময় 11:50। জেলার নুরু মিয়া তার শেষ ইচ্ছা জানতে চাইল। আমার মাইয়াটার লগে শেষবারের মতন কথা বলবার চাই স্যার। কাল তার জন্মদিন, শেষবারের মতো তার শুভেচ্ছা জানাই। হ্যালো, কে? শুভ জন্মদিন আম্মাজান। বাবা, তুমি কোথায়? কাজে আছি রে মা। তুমি আসবে না? জানো রমিজ কাকা কত আয়োজন করেছে। কাল না আমার ক্লাসের সব মেয়েদের দাওয়াত, অনেক বড় কেক কাটবো। বাহ, খুব ভালো। তুমি কখন আসবে বাবা? আসবো রে মা, কাজ শেষ হইলেই আমি চলে আসবো। আমার জন্য কি উপহার আনবা বাবা? তোর কি চাই মা? একটা পাখি। পাখিটা বন্দি আছে মনের খাঁচায়, চলে আসবে পাখি তোর কাছে। কি বলো বাবা, কিছুই তো বুঝতেছি না। আম্মাজান, আমি তাইলে এখন রাখি। ভালো থেকো মা। আচ্ছা বাবা, কাল কিন্তু তাড়াতাড়ি চলে এসো। তুমি না আসলে আমি কেক কাটবো না। ভাইজান, আপনি আমার মেয়েটার দেখা রেখেন। আমি ওপার থেকে কিছুই করবার পারব না। আপনার মেয়ে ভালো থাকবে নূর আলম। বিদায় ভাইজান। নূর আলম সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে ফাঁসির মঞ্চে। মনে হচ্ছে যেন আমিও সাথেই উঠছি। ফাঁসির দড়িটার যত কাছে যাচ্ছি, পা যেন আরো ভারী হয়ে আসছে। জল্লাদ কালো কাপড়টা দিয়ে মাথাটা ঢেকে দিল। কেমন নরকের মতো কালো। সবকিছু ঠান্ডা হয়ে আসছে। তাহলে কি আজ নুরু মিয়ার সাথে আমিও মৃত্যুর স্বাদ আস্বাদন করব? ফাঁসির দড়িটা গলায় পরানো হয়েছে, ধীরে ধীরে চেপে আসছে। হাত পা চাচ্ছে ছুটে পালাতে, কিন্তু কে যেন শক্ত করে মাটির সাথে পা আটকে রেখেছে।
জেলার হাতের থেকে সাদা রুমালটা ফেলে দিল। জল্লাদ পায়ের নিচে ট্র্যাপডোরটা হাতল টান দিয়ে খুলে ফেলল। শূন্যের মধ্যে ভাসছে নুর মিয়া, ছটফট করছে, কি এক অপার্থিব যন্ত্রণা ছেয়ে যাচ্ছে। অবশেষে নুর মিয়ার মনের খাঁচায় বন্দি পাখিটা মুক্তি পেল। ওই দূরে খুলে গেল আরেকটা দরজা। অনন্তকাল ধরে যদি পথ চলা শেষ না হয়, তবে সৃষ্টির শুরু কোথায় আর শেষই বা কবে হবে? হবে, দরজার ওপাশে গেলেই হবে। কে তুমি? আমি। আমাকে নির্জন সেই রাস্তায় রেখে আপনি যে চলে আসলেন দরজার ওপাশে। তুমি কি মৃত? আমি জীবন আর মৃত্যুর মাঝখানের একটা বিস্তীর্ণ প্রান্তরে আছি। এখানে সবাই অপেক্ষা করছে। কিসের অপেক্ষা? একটা অদৃশ্য দরজা খুলে যাবার অপেক্ষা, আর আপনি সেই দরজার চাবি। আমি সেই দরজার চাবি? হ্যাঁ, আপনাকেও আমার সাথে মৃত্যুর স্বাদ অবলোকন করতে হবে, তাহলেই আমি মুক্তি পাব। কি আগুন লাগছে কোথাকে? কি গরম মনে হচ্ছে, সব ঝলসে যাচ্ছে কেমন, বাতাসে মৃত্যুর গন্ধ। এই গন্ধ দরজার ওপাশে অপেক্ষা করা মানুষের আর্তনাদের সুবাস। আপনি তাদের একজন একজন করে মুক্তি দেবেন। বন্ধ করো, আমার খুব যন্ত্রণা হচ্ছে। কেউ যেন খুবলে আমার মাংস পিণ্ড টেনে নিচ্ছে, সবকিছু যেন অন্ধকার হয়ে আসছে। চলে যাও তুমি, আমাকে মুক্তি দাও। আমার মুক্তি, আমাদের মুক্তি তোমার কাছে। খুলে দাও দরজা। আপনি চলে এসেছেন? কে? আমি মৌমিতা, আপনার অপেক্ষায় ছিলাম। তুমি কি মৃত? হ্যাঁ, আমি মরে গেছি, কিন্তু তাও আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে। এখানে যারা আছে সবাইকে বলেছে অপেক্ষা করতে। কিন্তু কেন? বাবাও চলে এসেছে এখানে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আমাকে দরজার ওপাশে যেতে দিচ্ছে না। আপনি তো সব দরজার ওপাশে যেতে পারেন। আপনি কি আমার বাবাকে খুঁজে বের করে দিতে পারবেন? তোমার বাবা তো বেঁচে ছিলেন। আমি মরে গেলাম। বাবার খুব কষ্ট হয়েছিল। আমাকে কবরে শুয়ে এসে খুব করে কাঁদলো। তারপর বুকের ভেতর খুব যন্ত্রণা হলো, আমাকে ডাকতে লাগলো। আমি বাবার কাছে গেলাম, আর সে আমার সাথে চলে আসলো। বাবাও মরে গেল। জানেন, আমার সাথেই এখানে এসেছিল, কিন্তু হঠাৎ একটা কালো ঝড় হলো। তারপর বাবা যেন কোথায় হারিয়ে গেল। এখন আর আমি খুঁজে পাচ্ছি না বাবাকে। আমি খুঁজে দেব, আমি তোমার বাবাকে খুঁজে দেব, আমি কথা দিচ্ছি তোমাকে। আমি মাকে খুঁজে পেয়েছি। এই গাছগুলোর পেছনে ওই যে একটা পাহাড় আছে, সেটার চূড়ায় সে থাকে। মা রাতে ঘুম পাড়াবার সময় আমাকে একটা গান শোনাতো। এখানে রাত হয়ে আসলে আমি সেই গানটা শুনতে পাই। বাবাকে খুঁজে পেলে আমি ওই পাহাড়ের চূড়ায় যাব, মাকে খুঁজে বের করব, তারপর আমরা একসাথে থাকব। কি সব অদৃশ্য হয়ে যাচ্ছে কেন? সব ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে। কেমন আছেন নীলাদ্রি? ভালো কি খারাপ সেই অনুভূতিগুলো এখন আর হয় না। ওপাশের জগতের অনুভূতি স্থির। অনুভূতি, ভালোবাসা, যন্ত্রণা সব পার্থিব পৃথিবীর জন্য। অপার্থিব জগতে এদের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্বহীন সত্তায় আমি তবে কেন অনুভূতি খুঁজে পাই? আমি আপনাকে আগেই বলেছি, আপনি সেই দরজার প্রহরী।
আপনার অনুভূতি হবে। এখানে আর কারো অনুভূতি নেই। কিন্তু আমি এখান থেকে মুক্তি চাই। আমি খুব ক্লান্ত। আপনার ক্লান্তি সসীমের মতো চলতেই থাকবে, কিন্তু আপনার পথ চলা অসীম, অনন্তকালের। আমার একজনের সন্ধান চাই। আপনি মৌমিতার বাবাকে খুঁজছেন? হ্যাঁ, আমি মৌমিতাকে কথা দিয়েছি। যদি প্রকৃতির ইচ্ছে হয় তবে অবশ্যই তাকে খুঁজে পাবেন। আমার ইচ্ছা এটা। এখানে আপনার ইচ্ছে কিছুই হয় না। আপনার কাজ প্রকৃতির দ্বারা নির্ধারিত। আপনি বাতাসের মতো সময়ের দেয়াল ভেদ করে চলাচল করতে পারেন, কিন্তু কোনো ইচ্ছে শক্তির বহির প্রকাশ করতে পারবেন না। এটা প্রকৃতি আপনার জন্য নির্ধারণ করেছে। আমি খুঁজে বের করবই আমার মুক্তির পথ। আপনার জন্য শুভ কামনা। দেখা হবে আবার। দ্য ডেস্টিনি দো ল্যাম, অর্থাৎ মৃত্যুর পরের জীবন, ফরাসি ভাষার একটি বই। মৃত্যুর পরের জীবন নিয়ে লেখা। প্রথমে রটে যায় সেই বই আবার বাঁধানো মানুষের চামড়া দিয়ে। বলা হয়ে থাকে এক নারীর পিঠের চামড়া দিয়ে বাঁধানো। লিখেছেন আর্সেনি হোসেই। বইটির এক কপি লেখিকা উপহার দিয়েছিলেন তার ডাক্তার বন্ধু লুডোভিক বুলকে। সেই ডাক্তার ভাবলেন, যেহেতু মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে লেখা, তখন সেই বইটা বাঁধানো হোক মানুষের চামড়া দিয়ে। একটা মানসিক রোগীর মৃত্যু হলে তার দেহ কেউ দাবি করেনি, তখন নাকি মৃতার পিঠে চামড়া দিয়ে বাঁধানো হয়েছিল বইটি। তবে পরে জানা যায় মানুষের নয়, বইটি বাঁধানো ভেড়ার চামড়া দিয়ে। 1954 সালে এক বই প্রেমীর তরফে বইটি এসে পৌঁছয় হার্ভার্ডের পাঠাগারে। মানুষের চামড়া দিয়ে বই বাঁধানোর রীতি 75 শতক থেকে প্রচলিত। প্রকৃতি আর প্রকৃতির সৃষ্ট মানুষ যেন এক সুপরিকল্পিত খামখেয়ালি। বাস্তব আর পরবাস্তবের দুই জীবনের মাঝে একটা দরজা, এক পাশে মৃত্যু আর আরেক পাশে জীবন। কিন্তু জীবনের দরজা পেরিয়ে যদি একবার কেউ মৃত্যুর দেয়াল ঘেরা জগতে পৌঁছে যায়, সে আর ফিরতে পারে না। দরজার ওপাশের ঘটনা পরিক্রমা কেবল দেখে যাওয়া ছাড়া কি নীলাদ্রি আর কিছুই করতে পারবে না? প্রকৃতির এই নির্মম খেলা থেকে সে কি কখনো মুক্তি পাবে না? সময় তা বলে দেবে। ভেসে যায়, কেবল ভেসে যায় মেঘের উপর মেঘ, কোনো আকাশ ছাড়াই ভেসে যায়। আপনাকে আমি কোথাও দেখেছি। আপনি সমুদ্রের ধারে বসে কি করছেন? এটা সমুদ্র না, এটা লোভী মানুষদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া দীর্ঘশ্বাস। আপনি আমাকে দেখেছেন রক্তমাখা একটা লাশ হিসেবে। আপনি খুব খারাপ ভাবে মারা গেছেন, আমি জানি। আমি তো ভালো মানুষ ছিলাম না, তাই আমার এভাবে মৃত্যুটা ঠিক ছিল। আপনার মধ্যে একটা অপরাধ বোধ ছিল। কি সেটা? মমিনকে আমি কুড়িয়ে পাইনি। ও আসলে আমার ছেলে। ওর মার মানে রোজিনার সাথে আমার সম্পর্ক হয়, যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে যায়। বাধ্য হয়ে তাকে বিয়ে করি। মাঝে আমার বউ সন্দেহ করছিল। ধরা পড়ার ভয়ে একদিন ঘুরাতে নেয়ার কথা বলে ট্রলারে নদীর মাঝখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। তারপর 2 বছরের মমিনকে এতিমখানায় দিয়ে দিয়েছিলাম। এরপর থেকে খুব অপরাধ বোধে ভুগতাম। একদিন তাই ওকে নিয়ে আসি আমার কাছে। আপনি কি মনে করেন আপনার অন্যায়ের শাস্তি হয়েছে? হ্যাঁ, শাস্তি হতো যদি আমার ছেলেটা দরজার ওপাশে থেকে আবার পার্থিব পৃথিবীতে ফিরে যেত। কিন্তু পার্থিব পৃথিবীতে সে এখন অবাঞ্ছিত। সে ওখানে বেঁচে থাকতে পারবে না। তাকে আপনি মুক্তি দিতে পারেন। আমি নরকবাসী। আমার নরকে যাবার বিনিময়ে সে অপার্থিব পৃথিবীর স্বপ্নময়তায় বেঁচে থাকুক। সে জানে না আপনি তার বাবা। আমি জানি আপনি আমার বাবা। আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই। আর মা আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনি মুক্ত। মমিন, তুমি ফিরে এসেছো? ফিরে এলাম চিরতরে মুক্তি পাবার জন্য। চলো বাবা,
তোমাকে যেতে হবে দরজার ওপাশে। নীলাদ্রি, আপনি কি দরজাটা খুলে দেবেন আমাদের জন্য? এই প্রথম কেউ বলল দরজা খুলে দিতে। কি আশ্চর্য, আমি পারছি, সেই অদৃশ্য দরজা খুলতে পারছি। চলে যাচ্ছি চিরতরে দরজার পাশে। অপেক্ষা শেষ হলো। এতক্ষণ শুনলেন দরজার ওপাশের দ্বিতীয় পর্ব, যাই মাত্র শেষ হয়ে গেল আর সময় হয়ে গেছে শেষ পর্বে যাবার। আমি কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শেষ পর্বে, যেখানে অপেক্ষা করছে আমাদের সব রহস্যের সমাধান। আসুন তাহলে শুনি দরজার ওপাশের শেষ পর্ব, তারপর আবারও ফিরছি। আপনি আছেন আজ শারমিনের সঙ্গে কুয়াশায়। আচ্ছা নার্স আন্টি, আমি কি মরে যাব? না না, মরে যাবে কেন? এই যে তোমাকে ওষুধ দিচ্ছি, তুমি একদম ঠিক হয়ে যাবে, খেলাধুলাও করতে পারবে। আমি জানি আমি আর বাঁচবো না। রোজ মমিতা আমার কাছে আসে, ওই যে আমার পাশে বসে আছে। কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না মা। আছে, ও সাথেই আছে। আমাকে বলেছে ওপারের দরজায় সে অপেক্ষা করছে আমাদের জন্য। দরজা? কিসের দরজা? তুমি কি কোনো দরজা দেখতে পাচ্ছ তোর না? দরজার ওপাশ তো আমি দেখতে পাই না আন্টি, কিন্তু মমিতা বলেছে ওখানে অনেক শান্তি, কোনো কষ্ট নেই। এই যে প্রতিদিন সুই দিচ্ছ আমাকে, তুমি জানো আমার খুব কষ্ট হয়। মনে হয় কেউ যেন আমার মাথার ভেতরে ঢুকে ছুরি দিয়ে সব কুচি কুচি করে কাটছে। খুব যন্ত্রণা হয়, খুব। আমাকে যেতে দাও। মা আর বাবা যখন এসে কাঁদে, ওদের দেখে আমার আরো কষ্ট হয়। আর কথা বলে না মা, শরীর খারাপ হয়ে যাবে। ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি ঘুমো। আমি একেবারেই ঘুমিয়ে যাব আন্টি। দরজার ওপাশে যেতে হলে অনেক লম্বা ঘুম দিতে হয়, না হলে ওখানে যাওয়া যায় না। তুমি ঘুমিয়ে যাও মা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এক্ষুনি ঘুম চলে আসবে। আমি আসছি মৌ, তুই আমাকে রেখে কিন্তু ওই পাহাড়ে যাবি না, আমরা একসাথে যাব। দরজা? এটা কোন দরজা? এরকম একটা দরজার কথা নীলাদ্রি বলতো, আমাকে একা রেখে চলে গেল, কোথাও খুঁজে পেলাম না। নীলাদ্রি, তুমি কি জানো তোমাকে আমি কত খুঁজেছি? তুমি কি জানো, যদি সম্ভব হতো পৃথিবীর সব দরজার ওপাশে গিয়ে আমি দেখতাম তুমি কোথায় আছো। ফিরে এসো নীল, তোমাকে আমার খুব প্রয়োজন। কি শীতল একটা বাতাস এখানে, কেমন চেনা একটা গন্ধ। এটা তপতি যে হাসপাতালে কাজ করে সেই হাসপাতালটা, সেই করিডর, সেই একটা অদ্ভুত ঘ্রাণ। ওই যে ওই ওয়ার্ডটা থেকে তপতির চুলের ঘ্রাণ আসছে। এত কিছুর মাঝেও ওর চিরচেনা গন্ধটা পাওয়া যায়। দাঁড়িয়ে আছে তপতি। এই তপতি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে তপতি? তুমি ছাড়া কেউ কি আছে আমার এই পৃথিবীতে? তুমি কি করে পারলে আমাকে এভাবে একা রেখে চলে যেতে? তুমি এত নিষ্ঠুর, এত স্বার্থপর, এই তোমার ভালোবাসা? কি বলছো তুমি তপতি? আমি কিছুই বুঝতে পারছি না। কেবল ঠোঁট নাড়ছো আর অঝড় ধারায় কাঁদছো। দেখো, আমি চলে এসেছি, আমি ফিরে এসেছি। ও তোমাকে শুনতে পাবে না, কারণ তুমি আছো দরজার ওপাশে। কে তুমি? আমি দূর না, আমি কিছুক্ষণ পরেই মরে যাব। আমার ক্যান্সার হয়েছে, মাথায় এত বড় একটা টিউমার হয়েছে। আমাকে কেমোথেরাপি দিচ্ছে। এই সুইটা যখন দেয় তখন এই টিউমারটা মনে হয়
পাথরের মতো ভারী হয়ে আমাকে পিষে ফেলে। তখন মৌ আমাকে ওপারের গল্প শোনায়। আমার ব্যথা আস্তে আস্তে কমে যায়। এই নার্স আন্টিটা খুব ভালো। উনি মাথায় হাত বুলিয়ে দিলে আমার খুব ভালো লাগে। তোমরা একসাথে থাকলে খুব ভালো হতো, কিন্তু ওরা চায় না তোমরা একসাথে থাকো। ওরা মানে? ওরা কারা? এই দরজাটা যাদের, ওরা ওরা সবকিছু বানিয়েছে। তুমি মৌকে দেখতে পাচ্ছ? একটা কাচের দেয়াল দেখা যাচ্ছে। মৌমিতাকে ওই পাশে দেখা যায়। ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তপতি, তপতি তুমি শুনতে পাচ্ছ? এ কি, এই নীল রঙের কাচের দেয়াল, এটা আমাকে তপতির থেকে আলাদা করে রেখেছে। অনেক কষ্ট। আমার আমার একটু একটু শান্তি লাগবে। এ কি তুনা? অক্সিজেন লেভেল নীল, হার্টবিট নীল হয়ে যাচ্ছে। সিস্টার, এক্ষুনি স্যারকে ডাকো, কুইক। এমার্জেন্সি কার্ডিয়াক শক নিয়ে এসো। বুঝলেন গো ভাইজান, মৃত্যু হইল খুব আজীব জিনিস। সারা জীবন মাইন সেটার দরায়, এরা দেখলে পলায়, কিন্তু কারো এর কাছ থেকে নিস্তার নাই। কিন্তু একবার যদি ভয় কাটাইতে পারেন, দেখবেন আর ডর লাগবে না। আমার এখন আর ডর লাগে না, খালি মাইয়া ডর লাগে। আপনি জরিনাকে খুঁজে পেয়েছেন? ভাইজান, আমি তো এখন ওই পারে যাইতে পারি নাই। সে বড় অভিমানী মেয়ে। আমি নিজ হাতে তারে মাইরা ফালা মায়াটা ইতিম করছে। সে আমার ক্ষমা করতে চায় না। সে আমার মতো পাপি না। পাপি মানুষ গো, অপেক্ষার জায়গাটা আলাদা। আর আমি 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 কোথায় আছি? আমরা কালো জলে ভাসি। এটা অতল জল, কোনো তলানি নাই। আপনি এই জলে পড়লে ডুববেন না, ভাসবেন না। সে আজব কাণ্ড। পাপি তাপিতের জায়গা হইল এইটা। আমার মায়াটা কেমন আছে সেইটা জানতে হইলে আমার এইখানেই থাকতে হইব। নূর আলম, তুমি কি বলতে পারো? আমি তপতির পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু ও আমাকে দেখতে পাচ্ছে না, আমাকে শুনতেও পাচ্ছে না। কেন? মনে মনে কথা বলে, সে শুনতে পাইব। ভাবিজান পবিত্র মানুষ, আমার রূপার মায়ের মতো। চেষ্টা করেন, সে শুনতে পাবে। আমি মৃত্যু চাই, চিরতরে নিঃশেষ হতে চাই। ধ্বংসের আগে সৃষ্টি হতে হয়। আপনার সৃষ্টি হবে আরেকবার। আপনি এখানে? আমাদের সবার অবস্থান এখানে। এই যে কালো নদী যার উপর ভাসছে, এখানে থাকে মানুষের হিংসা, লিপ্সা, জড়া আর বিদ্বেষ। মানুষের কালো জগতের অব্যয়গুলোকে গ্রাস করতে করতে এই জল কালো। এটা কিসের আওয়াজ? অপেক্ষারত সত্তাদের আকুতি। ওরা মুক্তি চায়, যেতে চায় দরজার ওপাশে, কিন্তু ওদের কোনো মুক্তি নেই। ওরা চিরন্তন সত্যের মতো এখানে থাকবে অনন্তকাল জুড়ে। তবে আমি এখানে কেন? সেটা প্রকৃতির ইচ্ছে। আবছায়া অন্ধকারে কালো দেয়ালের মাঝে অসংখ্য মানুষের কালো প্রতিচ্ছবি। মনে হচ্ছে যেন ওরা দেয়াল ভেদ করে বের হতে চাইছে। সবার মুখে আতঙ্ক আর বেদনা। উফ, কি বিভৎস! না না না, আমি আর দেখতে চাই না। নৌকা পারে ভিড়ব, আপনারা শক্ত হইয়া বসেন। যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা, মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা। চলে আসছি ভাইজান, আরেকটু। ওই যে দূরে দরজা দেখা যায়, আপনার খোলার অপেক্ষায় আছে। খুলে দিন, মুক্ত করে দিন আবদ্ধ সত্তাদের। আবছায়া, ঘোলাটে, অনেক কালো। আরেকটা আরেকটা দরজা।
এটা কোন জায়গা? আহা, কি মিষ্টি রোদ, ঝিরে ঝিরে বাতাস, দূর থেকে ঝর্ণার কলতান আর নাম না জানা পাখির গান শোনা যায়, শিশুদের হাসির শব্দ। একেই কি তবে স্বর্গ বলে? কি ঝকঝকে নীল আকাশ, স্ফটিকের মতো স্বচ্ছ সাদা মেঘ, সূর্যের আলোটা কি আদর মাখা, কি শান্তি। আপনি এসেছেন, আপনাকে বিদায় দেওয়ার জন্য আমরা এসেছি। এই সব কিছু আপনার জন্য, এই ফুলগুলো আপনার। বাহ, কি সুন্দর লাল গোলাপ, মিষ্টি ঘ্রাণ। এমন ঘ্রাণ তো কোনোদিনও পাইনি। অভিযাত্রী, আপনার যাত্রার বিরতি আশা করি উপভোগ করছেন। আমার অনন্তকালের যাত্রা তবে কি শেষ? এই নীল রঙের গোল পাথরটা আমার মা আপনাকে দিয়েছে, বলেছে আপনি এর মধ্যে ঢুকে যাবেন। এটা তো কত ছোট্ট পাখির একটা ডিমের মতো। ওই যে ঘাসের সবুজ গালিচা বিছানো মাঠ, ওটা পার হলেই একটা রূপালী আলোর প্রাসাদ, তার সিংহ দরজার ওপাশেই আপনার গন্তব্য। তোমরা সবাই কি একই দরজার পাশে চলে এসেছো? এটা আনন্দ ঘেরা সময়ের দেয়াল, সবাই এই দেয়ালের ভেতর আসতে পারে না। এখানকার দরজা সবার জন্য খোলা নয়। তবে জীবনের কোনো না কোনো সময়ে আমরা এখানেই আসব। আমাদের যাপিত জীবনের অপেক্ষা শেষ করে মৃত্যুর সিঁড়ি বেয়ে আমরা আসব অনন্তকালের এই জীবনে। আপনার জন্য অপেক্ষা নেই, কেবল আছে পথ পরিক্রমা। বিদায়, দরজার ওপাশ আপনাকে ডাকছে। ধীরে ধীরে এই মায়াময় জগৎটা পেছনে ফেলে নীলাদ্রি হাঁটতে থাকে সবুজ ঘাসের গালিচা ধরে। সে যত সামনে এগিয়ে যাচ্ছে, পেছনের সবকিছু আবছা আলো মিলিয়ে যাচ্ছে। সে আবছায় রূপালী প্রাসাদটার সামনে এসে দাঁড়ালো। মনে হচ্ছে যেন এটা পানির মধ্যে ভাসছে। বিশাল সিংহ দরজাটায় আলতো করে হাত রেখে ধাক্কা দিল। ধীরে ধীরে খুলে যেতে থাকলো দরজাটা। এটাই কি তবে শেষ দরজা? এটা আমি কোথায় এলাম? এটা হাসপাতালের একটা কেবিন, অল্প আলো জ্বলছে, বেডে একটা মেয়ে, খুব চেনা লাগছে। আমি ওকে চিনি। কি সুন্দর আবছা আলো, এই মুখটা আমার চেনা। তপতি, আমি ওকে ছুঁতে পারছি। কি শীতল ওর কপালটা, আর কি শান্তি ওর স্পর্শে। নীলাদ্রি, তুমি এসেছো? হ্যাঁ তপতি, আমি ফিরে এসেছি চিরদিনের জন্য। কি অন্ধকার, কেমন শীতল একটা জায়গা। আবার আমি কোন দরজার আড়ালে চলে আসলাম? তপতি, তপতি কোথায় গেল? কিছু একটা আমাকে টানছে, কোন একটা খোলা দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি জানি একটা আলোময় দরজা অপেক্ষা করছে আমার জন্য। এটাই শেষ দরজা। কংগ্রাচুলেশনস মিসেস তপতি, আপনার খুব সুন্দর একটা ছেলে হয়েছে। থ্যাংক ইউ ডক্টর। প্রকৃতির কাছে আমরা দাবার চালের গুটি মাত্র। আমরা খেলে যাই সারা জীবন অদৃশ্য দড়ির টানে। সময়ের পরিভ্রমে আমরা পার করে যাই একটা করে দরজা। যখন মনে হয় সব দরজা বন্ধ, তখন খুলে যায় কোনো না কোনো একটা দরজা। আমাদের আজীবন অপেক্ষা কেবল আরেকটা দরজার ওপাশে।
এতক্ষণ কুয়াশা যে গল্প শুনছিলেন, যার নাম দরজার ওপাশে, লিখেছেন নাদিয়া ইসলাম নিতুল, নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো: নীলাদ্রির চরিত্রে রেহান, তপতির চরিত্রে প্রিয়ন্তী, কাদের মিয়ার চরিত্রে তারেক, মমিনের চরিত্রে আবির, মমিতার চরিত্রে জাসিয়া, তুর্নার চরিত্রে সোহার, আতিক স্যারের চরিত্রে রিফাত, রিদিমার চরিত্রে নিতুল, নূর আলমের চরিত্রে কণ্ঠ দিয়েছেন রেহান, রূপার চরিত্রে তমা, ডাক্তারের চরিত্রে পৃথ্বীরাজ। এই ছিল আজকের কুয়াশার গল্পের অর্থাৎ দরজার ওপাশের গল্পের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময় অর্থাৎ সোমবার রাত 11টায় আবারও হাজির হচ্ছি কুয়াশার নতুন এক্স ফাইলস এবং কুয়াশার গল্প নিয়ে। সঙ্গেই থাকবেন। আজ শারমিন আজকের মতন বিদায় নিচ্ছে। শুভরাত্রি।